নমস্কার দর্শক বন্ধু। 2025 সাল কিন্তু ইকুইটি ইনভেস্টরদের জন্য খুব একটা ভালো না গেলেও যারা গোল্ড, সিলভার এইসব অল্টারনেট অ্যাসেটে ইনভেস্ট করেছিল তাদের জন্য কিন্তু দারুণ সময় গিয়েছিল। তো এবার আমরা অলরেডি জানুয়ারি 2026-এ এসে গেছি। সকলের মনে যেটা প্রশ্ন যে 2026-এ শেয়ার মার্কেটের জন্য কেমন যাবে, গোল্ড, সিলভার বা অন্যান্য অ্যাসেট ক্লাসের জন্য কেমন যাবে এবং কি কি ফ্যাক্টরস আছে বা প্যারামিটার্স আছে যেগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে। তো এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ডিটেল ভিডিও। আমি প্রসেনজিৎ পাল 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একজন ফুল টাইম ইনভেস্টর এবং আমাদের কোম্পানি পল অ্যাসেট সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট সার্ভিস প্রোভাইড করে রিটেল ইনভেস্টরদের জন্য এবং সেবি রেজিস্টার্ড ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিস আমরা অফার করে থাকি ফর হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালসদের জন্য। আর আমারই 15-16 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে লেখা দুটি শেয়ার মার্কেটের ওপর বই, হাউ টু অ্যাভয়েড লস অ্যান্ড আর্ন কনসিস্টেন্ট ইন দ্য স্টক মার্কেট এবং মাল্টিব্যাগার স্টকস, অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার, যেটা কিনা বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন, হিন্দি ভার্সন এবং আরও অনেক ভার্সনে কিন্তু রিজনাল ল্যাঙ্গুয়েজে পাওয়া যাচ্ছে। তো আপনারা যদি সেই আমার এক্সপিরিয়েন্স থেকে খুব সহজ ভাষাতেও শিখতে চান, আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্টে গিয়ে সিম্পলি প্রসেনজিৎ পাল বেঙ্গলি বুকস দিয়ে সার্চ করলেই কিন্তু আমার বইগুলো পেয়ে যাবেন। তার ডিটেল কন্টেন্ট, রিভিউজ অ্যান্ড অল দেখে আপনারা কিন্তু সেটা কালেক্ট করতে পারেন। আজকের টপিকের শুরুতেই একটা জিনিস বলে দিই যে 2025 সালে নিফটি, সেন্সেক্স এরা কিন্তু মোটামুটি 8-9-10% মতো রিটার্ন দিয়েছিল, কিন্তু নিফটি প্রায় 10% রিটার্ন দেওয়া সত্ত্বেও আপনারা খেয়াল করে দেখবেন ম্যাক্সিমামের ইকুইটি পোর্টফোলিও কিন্তু 2025-এ পারফর্ম করেনি। ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড কিন্তু ভালো রিটার্ন দিতে পারেনি। তো এটা কেন হলো? নিফটি তো একেবারেও যে বেশি নেগেটিভ রিটার্ন দিয়েছে তা নয়, অ্যাকচুয়াল এর রিজনটা রয়েছে ব্রডার মার্কেট। মানে ব্রডার মার্কেট কি পারফর্ম করেছে এবং তার একটা ইন্ডিকেটর হলো নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স। মানে নিফটি ইন্ডেক্স যেটা বললাম 10% মতো রিটার্ন দিয়েছে, সেটা মাত্র 50খানা শেয়ারকে রিপ্রেজেন্ট করে, কিন্তু 50টা শেয়ার ছাড়াও মার্কেটে প্রায় 2000-3000 শেয়ার রয়েছে, যে 2000-3000 শেয়ার কিন্তু ভালো পারফর্ম করেনি এবং ওই 2000-3000 শেয়ার নিয়ে কোনো ইন্ডেক্স নেই। তো তাই একটা বেটার ইন্ডেক্স নিফটি স্মল ক্যাপ 250, মানে 250খানা 250টা স্মল ক্যাপ কোম্পানিকে নিয়ে যে ইন্ডেক্স, তার পারফরমেন্স যদি আপনারা দেখেন বা তার লাস্ট 15 বছরের পারফরমেন্স দেখলে অনেক কিছু ইনসাইটস আপনারা পেয়ে যাবেন। স্ক্রিনে দেখুন যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে বুঝতেই পাচ্ছেন যে 2025 সালে এই নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স নেগেটিভ 6% মতো রিটার্ন দিয়েছে, যেটা কিনা 2024 সালে প্রায় 26% এবং 2023-এ 48% রিটার্ন দিয়েছিল। তো তাই আপনাদের মনে থাকবে যারা 2023-এ ইনভেস্ট করেছিলেন, 2023-24 মার্কেটে ছিলেন, তারা কিন্তু ওভারঅল মার্কেট থেকে অনেক বেশি রিটার্ন পেয়েছিলেন। সিমিলারলি যারা 2020, 2021-এ মানে কোভিডের পর দেখুন 2020-র দিকে যদি তাকান, এই নিফটি 250 স্মল ক্যাপ ইন্ডেক্স 25%, 2021-এ 61%। মানে একইভাবে 2020-21 এই দুটো বছর কিন্তু আপনারা যারা শেয়ার মার্কেটে এসেছিলেন কোভিডের পর অনেক ভালো রিটার্ন পেয়েছিলেন। 2023-24-এও অনেক ভালো রিটার্ন, 2025-এ কিন্তু তেমন রিটার্ন পাননি। এই ইমেজে দেখুন 2007 থেকে শুরু করে 2025 অব্দি রিটার্ন দিয়েছি। তো এই একটা ইনসাইট এখানে যদি আপনি খেয়াল করেন, দেখুন 2008-এ নেগেটিভ রিটার্ন, 2011-এ নেগেটিভ রিটার্ন, 13-তে, 2022-এ, 25-এ প্রত্যেকটা যে সমস্ত ইয়ারে নিফটি 250 স্মল ক্যাপ ইন্ডেক্স নেগেটিভ রিটার্ন দিয়েছে, তার পরের বছরগুলো কিন্তু হিউজ পজিটিভ রিটার্ন দিয়েছে। সেই দেখুন 2008-এ যখন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্র্যাশ শুরু হয়, মানে প্রায় 68% নেগেটিভ রিটার্ন দেওয়ার পর 2009-এ কিন্তু 117% পজিটিভ রিটার্ন দিয়েছিল। সিমিলারলি 2011-তে নেগেটিভ 35% এর পর 2012-তে 40%, 2013-তে নেগেটিভের পরে 2014-তে 71%। খালি 2018 এবং 2019 এই দুটো সালই ব্যাক টু ব্যাক নেগেটিভ রিটার্ন ছিল। তো এই ব্যাক টু ব্যাক যেহেতু নেগেটিভ রিটার্ন ছিল, তার পরের ইয়ারগুলো দেখুন 2020-21-এ কিন্তু আবার অসাধারণ পজিটিভ রিটার্ন এসেছে। এই ইমেজ থেকে একটা জিনিস মোটামুটি ক্লিয়ার, সেটা হলো এই রকম যে বছর নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স বা ব্রডার মার্কেট আন্ডার পারফর্ম করছে, ওভারঅল ইন্ডিয়ার গ্রোথ স্টোরি ইন্ট্যাক্ট থাকলে তার পরের বছর কিন্তু একটা স্ট্রং আউট পারফরমেন্সের চান্সেস রয়েছে এবং 2026-এ আমরা ঠিক সেই একই জিনিসটা এক্সপেক্ট করছি। 2026-এ নিফটি হিউজ কিছু রিটার্ন দেবে না, হয়তো 10-12% এইরকম একটা কিছু, মানে লার্জ ক্যাপ ইন্ডেক্স 10-12-15 এইরকম একটা কিছু রিটার্ন আমরা এক্সপেক্টেড করছি। কিন্তু নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স বা যে ব্রডার মার্কেট, যেটা সেই ব্রডার মার্কেট কিন্তু ইজ এক্সপেক্টেড টু আউটপারফর্ম বাই আ হিউজ মার্জিন। এবং এই ব্রডার মার্কেট যখনই আউটপারফর্ম করে, তখনই ম্যাক্সিমাম ইনভেস্টরদের পোর্টফোলিও বলুন, মিউচুয়াল ফান্ড রিটার্ন বলুন, সেইগুলো কিন্তু অনেকটা বেশি হয়। 2025 সালের যদি কথা বলি, দেখবেন নিফটি সেন্সেক্স কিন্তু খুব একটা নেগেটিভ রিটার্ন না বা পজিটিভ রিটার্ন দেওয়া সত্ত্বেও ব্রডার মার্কেট এটা তো আন্ডার পারফর্ম করেছিল বা স্মল ক্যাপ মিড ক্যাপ আন্ডার পারফর্ম করে। এর প্রাইমারি কারণই হলো আনসার্টেনিটি। আপনারা জানেন সেই 2025-এর শুরুর থেকে সেই যে ট্রাম্পের ট্রেড ওয়ার শুরু হয়, একবার চায়না, একবার ইন্ডিয়া, তারপর লাস্টের দিকে ইন্ডিয়া ইউএস এর সঙ্গে ট্রেড ডিল হব করে আবার ইন্ডিয়ার ওপর ডবল স্যাংশন লাগালো। এই সমস্ত আনসার্টেনিটি, মানে ফুল অফ আনসার্টেনিটির জন্য এবং লাস্টের দিকে যেটা
ইন্ডিয়া অ্যান্ড ইউএস ট্রেড ডিল হওয়ার জন্য যেটা অনেকটা রেডি ছিল, সেইটা যেহেতু আরো হয়নি, নভেম্বর ডিসেম্বরেও কিন্তু মার্কেটকে আমরা ব্রডার মার্কেট মেনলি কারেক্ট হতে দেখেছি। তো এই কারণে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে 2026-এ যখন আমরা যাচ্ছি তখন মার্কেটে কি কি আনসার্টিনিটি রয়েছে, কি কি ইভেন্ট এই রিসেন্ট সময় ঘটেছে, এবং সেই সমস্ত রিসেন্ট ইভেন্টের জন্য মানে ইন্ডিয়ান মার্কেটে, ইন্ডিয়ান ব্রডার ইন্ডেক্সের উপরে কি কি ইম্প্যাক্ট পড়বে। আমরা ইউএস ভেনিজুয়েলার রিলেশন নিয়ে আলোচনা করব, চায়না ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করব, ইউএস চায়না, চায়না তাইওয়ান যে সমস্ত জিওপলিটিক্যাল ক্ল্যাশ হতে চলেছে সেগুলো নিয়ে, এবং ডোমেস্টিক মার্কেট নিয়েও আমরা আলোচনা করব। তো তার আগে আপনারা জানেন যে মার্কেট যেমনই থাকুক না কেন বা ব্রডার মার্কেট রিকভারি করলেও আপনার কিন্তু মার্কেট থেকে প্রফিট করার জন্য একটা ভালো ট্রেডিং প্ল্যাটফর্মের দরকার। সেই জন্যই আমি বলবো ব্লিঙ্কএক্স বাই জেএম ফাইন্যান্সিয়াল এই প্ল্যাটফর্মের কথা। এরা কিন্তু 5 দশকেরও বেশি এক্সপিরিয়েন্স এবং সেবি রেজিস্টার্ড রিসার্চ টিম ব্যাকড প্ল্যাটফর্ম, যারা আপনাকে অনেক অ্যাকশনেবল ইনসাইটসে হেল্প করবে। ব্লিঙ্কএক্স অফার করে থাকে সিম্পল, ফাস্ট এবং সিমলেস ট্রেডিং প্ল্যাটফর্ম উইথ দ্য বেনিফিটস অফ জিরো ব্রোকারেজ। নিউ ইউজার 2 মাসের জন্য কমপ্লিটলি ফ্রি অফ কস্ট অ্যাক্রস অল সেগমেন্টে আপনি ব্রোকারেজ পেয়ে যাবেন। ইন্ট্রাডে, ডেলিভারি, ফিউচার অ্যান্ড অপশন, আইপিও, ইচ অ্যান্ড এভরি সেগমেন্টে জিরো ব্রোকারেজ ফর 2 মান্থস। আর এদের স্মার্ট ব্র্যাকেট অর্ডার ফিচার, আপনার ট্রেড যখন আপনি শুরু করছেন সেই সময়ই আপনি স্টপ লস এবং টার্গেট দিয়ে দিতে পারেন, যাতে করে যে মার্কেট ভোলাটিলিটির কারণে হঠাৎ করে দিনের মাঝখানে যদি বেশি ভোলাটিলিটি আসে তা সত্ত্বেও আপনি স্টপ লসে প্রোটেক্টেড থাকলেন। তাহলে এই আনসার্টেন মার্কেট এনভায়রনমেন্টে আপনারা যদি একটা রিলায়েবল, ফাস্ট এবং সিমলেস ট্রেডিং প্ল্যাটফর্মের কথা ভেবে থাকেন, তাহলে ব্লিঙ্কএক্স কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ক্যান্ডিডেট সেখানে। ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু প্ল্যাটফর্মটা চেক করে নিতেই পারেন। আবার চলে আসি যে 2026 সালের মার্কেট কেমন যাবে এবং কি কি ক্যাটালিস্টের দিকে আপনাদেরকে নজর রাখতে হবে সেই ব্যাপারে। এই বছরটা শুরুই হয়েছে একটা গ্লোবাল হেডলাইন নিয়ে যে ইউএস ভেনিজুয়েলা কনফ্লিক্ট। মানে ইউএস কি করেছে, খুব সিম্পল, ভেনিজুয়েলা যে প্রেসিডেন্ট তাকে হাঁটিয়ে দিয়েছে। কাইন্ড অফ ভেনিজুয়েলাকে যে এত বছর ধরে শাসন করে আসছিল সেই ভেনিজুয়েলার রেজিম চেঞ্জ করে দিয়েছে। তার কারণটা কি? তার কারণ ইউএস বহুদিন ধরে ভেনিজুয়েলার উপর স্যাংশন রেখেছে এবং ইউএস ভেনিজুয়েলার রিলেশন ভালো ছিল না। তো এই ইভেন্ট অবভিয়াসলি আমি এর ডিটেলসে যাচ্ছি না, কিন্তু এই ইভেন্ট ব্রডারলি ইন্ডিয়ার জন্য বেনিফিশিয়াল, চায়নার জন্য খারাপ। কারণ ইন্ডিয়ার একটা হিউজ ইনভেস্টমেন্ট ভেনিজুয়েলার অয়েল ফিল্ডের উপরে ছিল, যেখান থেকে ইন্ডিয়া টাকা পাচ্ছিল না কারণ ইউএস স্যাংশন লাগিয়ে রেখেছিল। প্লাস ভেনিজুয়েলা ওয়ান অফ দ্য লার্জেস্ট অয়েল রিজার্ভ রয়েছে। মানে ভেনিজুয়েলা এই কান্ট্রিটা কিন্তু সারা পৃথিবীতে একটা গ্লোবাল মার্কেটে একটা অনেক বেশি অয়েল সাপ্লাইং নেশন ছিল। তো এই ঘটনার পর যখন ইউএস যে ভেনিজুয়েলান যে অয়েল ফিল্ডগুলোর কন্ট্রোল নিয়ে নিল, তার আগে ইউএস স্যাংশনের কারণে ভেনিজুয়েলার কাছে অনেক রিজার্ভ থাকা সত্ত্বেও তারা তেলটা নর্মাল গ্লোবাল মার্কেটে বিক্রি করতে পারছিল না। তো এই ইউএস যে অ্যাকশনটা নিল, এই অ্যাকশন নেওয়ার পর ইউএস তারাই সেই ভেনিজুয়েলান অয়েল বিক্রি করছে, এবং এর ফলে কি হবে, ইন্ডিয়ার মতো দেশ যারা ম্যাক্সিমাম এখনো প্রায় 90% অয়েল ইম্পোর্ট করে, তো সেই অয়েল প্রাইস, তেলের দাম কিন্তু কম বা মিডিয়াম এই জায়গায় থাকার সম্ভাবনা রয়ে গেল। এবং আপনারা জানেন যে তেলের দাম যখন কম থাকে তখন ইন্ডিয়ান ইকোনমি কিন্তু বেশ ভালোভাবে বেনিফিটেড হয়। তো এইটা যেমন ইন্ডিয়ার জন্য পজিটিভ, চায়নার জন্য পজিটিভ নয়। কারণ এই ইউএস ভেনিজুয়েলাতে ইন্টারফেয়ার করার আগে ভেনিজুয়েলা খালি একমাত্র চায়নাকেই তেল বিক্রি করতো, চায়নার সঙ্গে রিলেশন ভালো ছিল আগের প্রেসিডেন্টের। তো সেই জিনিসটা যখন চলে গেল, মানে যখন ভেনিজুয়েলা কাইন্ড অফ ইউএস কন্ট্রোলে চলে এলো, এবং আপনারা জানেন ইউএস চায়না কিন্তু বরাবরই ট্রেড অ্যান্ড অল সমস্ত নিয়ে কনফ্লিক্ট রয়েছে। তো এই কারণে এই ঘটনাটা চায়না, রাশিয়া এই সমস্ত দেশের জন্য ভালো না, কিন্তু ইন্ডিয়ার জন্য কিন্তু এটা ইনডিরেক্টলি হেল্পফুল। নেক্সট চলে আসি রাশিয়া ইউক্রেন ওয়ারের কথা। আমরা রিসেন্টলি রাশিয়া ইউক্রেন ওয়ার এবং তার ডিটেলড এফেক্ট এবং ইন্ডিয়ান মার্কেটে আপনার লাইফে কিভাবে ইম্প্যাক্ট করবে, কি কি পসিবিলিটিস রয়েছে 2026-এ, তার ডিটেলড নিয়ে একটা ভিডিও করেছি। সেই ডিটেলড ভিডিও যদি দেখতে চান তাহলে এই কার্ডে ভিডিওটা চলে আসছে, এখানে ক্লিক করে আপনারা দেখতে পারেন। খুব সংক্ষেপে তার যদি আমরা সামারি করে যদি এই আজকের ভিডিওর কনটেক্সটে বলি, তাহলে এইটা রাশিয়া ইউক্রেন যদি পিস ডিল সাইন হয় বা রাশিয়া ইউক্রেন ওয়ার যদি মোটামুটি একটা জায়গায় গিয়ে বন্ধ হয়, তো তাহলেও কিন্তু সেটা ইন্ডিয়ার জন্য খুবই বেনিফিশিয়াল। কারণ এই রাশিয়া ইউক্রেন ওয়ারের জন্যই ইন্ডিয়া যে ইউএস যে ট্রেড ডিল সেইটা বহুদিন ধরে আটকে রয়েছে, সেটা স্টাক হয়ে রয়েছে। এবং ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো বলে যাচ্ছে যে যদি ইন্ডিয়া রাশিয়া থেকে কন্টিনিউয়াসলি অয়েল পারচেস করতে থাকে আর রাশিয়া যদি কন্টিনিউয়াসলি যুদ্ধ করতে থাকে, তো তাহলে ইন্ডিয়ার ওপর আরো কিছু হয়তো ইনডিরেক্ট ট্যারিফ বা ট্রেড ব্যারিয়ার বসাবে। তো তার মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরো যদি 2 বছর 3 বছর যদি কন্টিনিউ হতে থাকে, তো সেটা কিন্তু ইন্ডিয়ার জন্য খুব একটা ভালো নিউজ নয়। এই যুদ্ধটা বন্ধ হলে বা মোটামুটি একটা জায়গায় এসে যদি পিস ডিল যদি সাইন হয়, তো তাহলেও সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য বেনিফিশিয়ারি। সেটাও একটা কি ট্রিগার হবে, যেদিন এই ঘটনাটা ঘটবে তার খুব তাড়াতাড়ি ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল সাইন হবে, এবং সেটা কিন্তু ইন্ডিয়ান ব্রডার মার্কেট মানে স্মল ক্যাপ মিড ক্যাপের জন্য একটা হিউজ পজিটিভ ওপেন আপ হয়ে যাবে। নেক্সট আরো একটা জিওপলিটিক্যাল ইভেন্ট নিয়ে বলবো, সেটা হলো চায়না এবং তাইওয়ানের ক্ল্যাশ। সেই চায়না তাইওয়ান
তাইওয়ান নিয়েও একটা ডিটেল ভিডিও করা যায়, যদি আপনারা চান তো তাহলে কমেন্টে জানাতে পারেন, আমরা ডিটেল ভিডিও করব এবং সেটাও খুব সিগনিফিকেন্ট। এর কারণ এইটা, তাইওয়ান একটা ছোট্ট আইল্যান্ড, চায়নার খুব কাছাকাছি, এবং এই তাইওয়ানে পৃথিবীর ম্যাক্সিমাম সেমিকন্ডাক্টর চিপ কিন্তু তৈরি হয়। সেমিকন্ডাক্টর চিপ মানে আজকে যত এই ডেটা সেন্টার আপনারা দেখছেন, এআই, জেমিনি বলুন, পারপ্লেক্সিটি, চ্যাট জিপিটি, এই যে যত এআই এর এত রমরমা, তো এআই এর পেছনে ডেটা সেন্টারের পেছনে ক্রিটিক্যাল সেমিকন্ডাক্টর চিপস থাকে, যেই সেমিকন্ডাক্টর চিপসের 80 to 90% কিন্তু তাইওয়ানে তৈরি হয়। এবং এই তাইওয়ান, এই দেশটা মানে এই আইল্যান্ডটা চায়নার এত কাছাকাছি থাকা সত্ত্বেও এরা কিন্তু ইউএস ফ্রেন্ডলি। চায়না চাইছে এই তাইওয়ানকে ফুললি টেক ওভার করে নিতে, এবং তারা তাইওয়ানের আশেপাশে অনেক রকম মানে যুদ্ধের প্রিপারেশন বলুন বা ওয়ারশিপ বলুন, ড্রিল যেগুলোকে বলে, সেই রকম অনেক প্রিপারেশন নিচ্ছে, যেটা কিন্তু ইউএস এর কিন্তু একেবারেই ভালো লাগছে না, বা যেটা ইউএস জাপান মিলেও অনেক রকম কিছু কাউন্টার ওপিনিয়ন শেয়ার করছে। তো এই চায়না তাইওয়ান এই যদি কনফ্লিক্ট যদি এসকেলেট হয়, এবং সেটা খুব চান্স আছে 2026 বা 2027 এসকেলেট হবে, কারণ চায়না বারবার চাইছে তাইওয়ানকে কন্ট্রোল করতে, এবং চায়না যদি ফুললি তাইওয়ানকে কন্ট্রোল করে সেটা ইউএস, জাপান এই সমস্ত দেশের জন্য খুবই খারাপ হবে। তো ইউএস জাপানও চাইবে না যে পুরোপুরি তাইওয়ানের কন্ট্রোল চায়নার উপরে ছেড়ে দিতে। তো এই এমন একটা সিচুয়েশন আছে, আজ থেকে 2026 বলুন, 27 বলুন, কোনো না কোনো একটা জায়গায় এসে কিন্তু কনফ্লিক্টটা আর একটু বাড়তে পারে। যদি সেই কনফ্লিক্ট বাড়ে, সেটাও কিন্তু ইন্ডিয়ার জন্য খুব বড় পজিটিভ হবে, কারণ চায়না ইউএস এই যে দুটো গ্লোবাল সুপার পাওয়ার, এরা দুজন যদি এনগেজড থাকে, তাহলে অটোমেটিক্যালি ইন্ডিয়া আর ইউএস এর রিলেশন, ইন্ডিয়ার গ্লোবাল মার্কেটে ইম্পর্টেন্স অনেক বেড়ে যাবে, ইন্ডিয়া একটা স্টেবল মার্কেট হিসাবে আরো উঠে দাঁড়াবে, অনেক ইনভেস্টমেন্ট কিন্তু চায়না থেকে আরো ঘুরে ইন্ডিয়াতে আসবে। তো যেমন বললাম, এটা নিয়ে একটা ডিটেলড ভিডিও করা যায় যে কি হতে পারে, আপনার লাইফে কি ইম্প্যাক্ট করবে, মার্কেটে ইম্প্যাক্ট করবে। যদি ডিটেল ভিডিও চান তাহলে কমেন্টে জানাতে পারেন, আমরা ডিটেল ভিডিও করার চেষ্টা করব। তো এটা তো হয়ে গেল গ্লোবাল মার্কেট, মানে বুঝতেই পারছেন সারা পৃথিবীতে 2025-এও যেমন আনসার্টেনিটি ওয়ার, ট্রেড ওয়ার থেকে এবং জিও পলিটিক্যাল ওয়ার থেকে 2026-এও কিন্তু কোনো রকম কিছু হচ্ছে না। যদি ট্রেড ওয়ার যদি কমেও যায়, তাহলেও কিন্তু যে জিও পলিটিক্যাল ওয়ার, যে সেই ইসরায়েল প্যালেস্তাইন বলুন, বা রাশিয়া ইউক্রেন বলুন, বা চায়না তাইওয়ান বলুন, ইউএস ভেনিজুয়েলা, নানান সারা পৃথিবীর অনেক প্রান্তে কিন্তু কোনো না কোনো কনফ্লিক্ট মাথা ছাড়া দিয়ে উঠবে। তো এত সমস্ত কিছুর মধ্যেও আমাদের ডোমেস্টিক ফ্রন্টে ডোমেস্টিক ইন্ডিকেটার্স কিন্তু অনেক স্ট্রং। কিভাবে ডোমেস্টিক ইন্ডিকেটার স্ট্রং? আপনারা খুব সকলেই জানেন যে রিসেন্ট সেপ্টেম্বর মাসে মানে পুজোর পর থেকে জিএসটি কাট শুরু হয়েছে। তার আগে ইনকাম রেট, ট্যাক্স রেট কমেছিল, এবং আরবিআই কিন্তু রেপো রেট অনেকটাই কমিয়ে এনেছে, এখন যেটা 5.25% হয়েছে। এর মানে এটা যে সমস্ত কোম্পানিরা তারা বড়োইং করে ক্যাপাসিটি এক্সপানশন করেছিল, ফ্যাক্টরি বাড়িয়েছিল, বা সমস্ত কোম্পানিরই কিছু না কিছু ডেট থাকে, তো সেই সমস্ত কোম্পানি যাদের এই লোন আছে, সেই লোন কিন্তু ইন্টারেস্ট কস্ট কমে যাবে, সেই ইন্টারেস্ট কস্ট কমানোর জন্য কিন্তু ডিরেক্ট প্রফিটে ইম্প্যাক্ট পড়ে। তো ডোমেস্টিক ফ্রন্টে আর্নিং এক্সপানশনের যদি কথা বলেন, 2026 সালে কিন্তু আর্নিং এক্সপানশনের ভালো পসিবিলিটিস রয়েছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা সব থেকে ভালো জিনিস হয়েছে, 2025 সালে ব্রডার মার্কেট কারেকশন বা স্মল ক্যাপ সেগমেন্টে কারেকশনের পরে আজকের দিনে দাঁড়িয়ে স্মল ক্যাপ মাইক্রো ক্যাপের কিন্তু ভ্যালুয়েশন অতটা হাই জোনে নেই। মনে রাখবেন 2025-এর শুরুর দিকে বা 2024-এর লাস্টের দিকে কোনো স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ কোম্পানি যদি 30-40% গ্রো হচ্ছিল, তাদের পিই বা আর্নিং মাল্টিপল 50-60 এই রকম জায়গায় ছিল। এখন জায়গাটা কি হয়েছে, এখন আপনারা প্রচুর কোম্পানি পাবেন যারা 20-25-30-40% রেটে গ্রো হচ্ছে, বাট তারা 20-25 বা 15-20 এই রকম মাল্টিপলে রয়েছে। সিম্পলি স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ সেগমেন্ট কিন্তু চলেনি, বা স্মল ক্যাপ মাইক্রো ক্যাপে কারেকশনের পরে ওভারঅল মার্কেট ডিপ্রেসড হয়ে যাওয়ার পরে যেই সমস্ত স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ কোম্পানি তারা আর্নিং গ্রো করে চলেছিল, মানে রেজাল্ট ভালো দিয়ে চলেছে 2025-এও, তা সত্ত্বেও কিন্তু শেয়ারের প্রাইস বাড়েনি। তো এই সমস্ত কোম্পানি যারা 2025-এও রেজাল্ট ভালো করেছে অথচ শেয়ারের দাম বাড়েনি, 2026-এও তারা ভালো করতে পারে। তো 2026-এ খালি আর্নিং নয়, ভ্যালুয়েশন মাল্টিপলের জন্য কিন্তু তাদের শেয়ারের দামে বুস্ট একটা আসবে। তো তাই আমাদের ওভারঅল কনক্লুশন এটাই যে 2026 স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ সেগমেন্টের জন্য কিন্তু ভালো হতে চলেছে। দেখবেন আপনারা যাদের পোর্টফোলিও 2025-এ ম্যাক্সিমাম ইনভেস্টাররা, আমরা এরকমই ফিডব্যাক পাচ্ছি, তাদের ম্যাক্সিমাম ইনভেস্টারদের পোর্টফোলিও ভালো পারফর্ম করেনি, লসে আছে। খেয়াল করে দেখবেন তাদের ম্যাক্সিমাম ওই স্মল ক্যাপ, মিড ক্যাপ এই সমস্ত শেয়ারে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট ছিল। 2026-এ যখন আপনারা যাবেন, ইনস্টিড অফ হোল্ডিং দ্য সেম শেয়ার, মানে সবসময় আমরা এটা বলি যে আগের আপ সাইকেলে যেই শেয়ার ভালো পারফর্ম করেছিল তারা কিন্তু নেক্সট আপ সাইকেলে ভালো পারফর্ম করে না। মানে আমি যদি কিছু এক্সাম্পল দিই, যেমন লেটস সে ডিফেন্স, রেলওয়েজ বা কিছু সোলার, এই সমস্ত কোম্পানি 2024-এ খুব ভালো পারফর্ম করেছিল। অনেকেই যদি এই সমস্ত কোম্পানিতে আপনারা ইনভেস্ট করে মানে সেইখান থেকে যদি 40-50% যদি পড়ে আসে, তাহলে কিন্তু 2026-এও খুব কম চান্সেস আছে সেই যে 40-50% পড়ার পরে সেই ফুল রিকভারি হওয়ার। ইনস্টিড সেখান থেকে শিফট হয়ে আপনারা যদি এই রকম কোম্পানিতে আসেন যাদের গ্রোথের সাথে সাথে ভ্যালুয়েশন
ভ্যালুয়েশন রিজনেবল আছে সেটা কিন্তু অনেক প্রফিটেবল এবং অনেক বেটার মানে পোর্টফোলিও কনস্ট্রাকশন ডিসিশন হবে। ওভারঅল 2026 রিওয়ার্ডফুল হতে চলেছে যদি আপনারা স্টক সিলেকশন, স্টক পিকিং এ যদি ফোকাস করেন। ডোমেস্টিক রিলেটেড থিম, যেই সমস্ত থিমে গ্লোবাল মার্কেটে খুব একটা ইম্প্যাক্ট পড়বে না বা গ্লোবাল মার্কেটের সঙ্গে লিঙ্ক থাকলেও যেই সমস্ত জায়গায় আর্নিং ভিজিবিলিটি আছে উইথ মোস্ট ইম্পর্টেন্ট রিজনেবল ভ্যালুয়েশন, সেই সমস্ত জায়গায় কিন্তু ইনভেস্টরদের লক্ষ্য রাখতে হবে। আপনারা কমেন্ট সেকশনে জানান কি মনে হচ্ছে 2026-এ কোন কোন সেগমেন্ট ভালো পারফর্ম করতে পারে। মনে রাখবেন আগে যেগুলো ভালো পারফর্ম করেছিল সেই রকম সেগমেন্ট কিন্তু সেই রিপিট হওয়ার চান্সেস কম। মানে নিউ সেগমেন্ট, নিউ জায়গা থেকে কিন্তু উইনার এমার্জ হবে। তো আপনাদের কি মনে হয় কমেন্টে জানান কোন কোন সেগমেন্ট বা কোন কোন শেয়ার 2026-এ একটা মানে মাল্টিব্যাগার রিটার্ন বা একটা খুব বড় রিটার্ন পরিণত হতে চলেছে। ওপিনিয়ন আপনারা দিতেই পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে বা ভিডিও থেকে কিছু শিখতে পারলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। এই লাইক সাবস্ক্রাইব এগুলো আপনাদের জন্য ফ্রি, কিন্তু এই আপনারা যদি লাইক সাবস্ক্রাইব করেন তাহলেই আমরা মোটিভেশন পাই যে আরো ভিডিও রিলিজ করার বা রেগুলার ওয়েতে ভিডিও পাবলিশ করার। আর এই ধরনের ভিডিও যদি আপনারা টাইম লাইনে পেতে চান তো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেই হবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন রাখতে হবে। আর যেমন বলেছিলাম ফাস্ট এবং সিমলেস ট্রেডিং প্ল্যাটফর্ম আপনারা যদি ট্রাই করতে চান উইথ ফার্স্ট 2 মান্থস কমপ্লিটলি জিরো ব্রোকারেজ, তাহলে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে ব্লিঙ্কএক্স প্ল্যাটফর্মটা কিন্তু চেক করে নিতে পারেন। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।